আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে তোমাদের এইচএসসি ২৪ যে বোর্ড পরীক্ষা তা স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে কখন আবার এইচএসসি পরীক্ষা নিবে আসলে বিষয়টি নিশ্চিত নয়। কারণ এখনও আমার মনে হয় না শিক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত মূলত তোমাদের বোর্ড পরীক্ষা নেওয়া। পাশাপাশি আমরা কিছু খবর পেয়েছি যে তোমাদের পরীক্ষার প্রশ্ন পড়ে গেছে। এক্ষেত্রে ১ মাস সময়ে মূলত তোমরা যারা অ্যাডমিশন নিয়ে চিন্তিত, তোমরা অ্যাডমিশনের কোন পড়াগুলো এগিয়ে রাখলে অ্যাডমিশন টাইমে গিয়ে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। মূলত আমি সেই পরামর্শ তোমাদের দিব এবং তোমাদেরকে কিছু টার্গেট দিব। মূলত আমি আশা করব তোমরা যাতে এই টার্গেট অনুসারে পড়াগুলো কভার করে ফেলো এবং অর্থাৎ এখন যে অলস সময়, এই অলস সময়ের ভিতরেই যাতে পড়াগুলো শেষ করে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারো। তাহলে প্রথমে একটা বিষয় আমরা যে এইচএসসি ২৪ স্থগিত অ্যাডমিশনে যে পড়াগুলো শেষ করা দরকার, মূলত এটি হলো আমাদের আজকের টপিক। তো এই ক্ষেত্রে প্রথমে এটি ভিডিও শুরু করার আগে তোমার যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। প্রথমে আমরা অনেক জায়গায় শুনছি যে তোমাদের অটো পাস দিবে না, বা অনেক জায়গায় শুনছি যে দিতে হবে। তো এরূপে একটা বিষয় মাথায় রেখো যে অটো পাস কিন্তু অনিশ্চিত, অর্থাৎ কোনো সময় মাথায় রাখবে না যে তোমরা অটো পাস পাবে। এটা যদি দেওয়া হয় সেটা অন্য ব্যাপার হবে, তবে আপাতত মাথা রাখবে যে তুমি অটো পাস পাবে না, অর্থাৎ ১ মাস হোক সেটা ২ মাস হোক, এরপর তোমার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়টি কেন বলছি, কারণ অনেকে আবার এইচএসসির পড়াটা কিন্তু স্টপ করে দিবে। এখন এই বিষয়টি ভুল ব্যাপার হবে যদি তুমি এইচএসসি পড়াটা স্টপ করে দাও। তো এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি মাথা রাখবে, অ্যাডমিশনের পড়া তো পড়বে, তবে এর আগে এইচএসসি পড়াগুলো কিন্তু রিভিশনে রাখবে। এখন আজকের এই ভিডিওটি কেন আছে, কারণ এত সময়ের মধ্যে শুধু যদি এইচএসসি পড়া পড়তে থাকো, স্বাভাবিকভাবে একটা অলসতা চলে আসবে এবং এই অলসতার কারণে তোমার এইচএসসি পড়াও হবে না এবং সময়টা কিন্তু নষ্ট হবে, এটা আমি স্বাভাবিকভাবে জানি। তাই এই ক্ষেত্রে এখন যে প্ল্যানটা বলবো ওইটা হবে কীরকম, তোমার এইচএসসি পড়াটা তুমি রিভিশন দিতে থাকবে। সারাদিন তো আর এই একই পড়া পড়তে ইচ্ছা করবে না, তখন পাশাপাশি আমি আজকে যে পড়াগুলো দাগিয়ে দিব তুমি সেগুলো পড়বে, তাহলে তোমার দুদিকে মূলত লাভবান হবে। এরপর একটা বিষয় মাথায় রেখো, এখানে যে সময়গুলো ওয়েস্ট হচ্ছে তাহলে তোমরা অ্যাডমিশনে মূলত সেই সময়গুলোতে তোমাদের বাড়িয়ে দিয়ে হবে, বিষয়টা তা নয়, তোমরা কিন্তু অ্যাডমিশনের সময় কম পাবে। এক্ষেত্রে প্রথম আমরা সাবজেক্ট ওয়াইজ বলতে থাকি। প্রথমে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বাংলা। এখন বাংলাতে তোমার দুইটা পার্ট থাকে, বাংলা প্রথম বছর, বাংলা দ্বিতীয় বছর। এক্ষেত্রে বাংলা প্রথমের ক্ষেত্রে তোমরা এতদিন যে বিষয়টি মূলত পড়েছো তা হলো বাংলা প্রথম বছর শর্ট সিলেবাস, যেহেতু তোমাদের এইচএসসিতে শর্ট সিলেবাস ছিল। তোমরা এখন এই সময় কী করবে, লং সিলেবাস পড়া শুরু করবে। এটি কেন বলছে, কারণ ডাবিতে মূলত লং সিলেবাস থেকে প্রশ্ন হবে, শুধু ডাবিতে নয় বরং বাংলাদেশের প্রায় ভার্সিটিতে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে যখন প্রশ্ন করে তখন লং সিলেবাস থেকে প্রশ্ন করে, সেখানে শর্ট থেকে প্রশ্ন করে না। এখন লং সিলেবাস হলো তোমাদের এনসিটিভিতে ১২টি গদ্য ১২টি পদ্য রয়েছে। তাহলে এখন ১২টি গদ্য ১২টি পদ্যর মধ্যে ৬০টি তো তোমাদের এইচএসসি তোমরা শেষ করেছো, ৬০টি গদ্য ৬০টি পদ্য এইচএসসিতে শেষ করেছো। তাহলে এখন কাজ হবে বাকি যে ৬০টি পদ্য ৬০টি গদ্য রয়েছে সেইগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলা। এটি হলে তোমার বাংলা প্রথম বছরে কিন্তু একটা ভালো প্রস্তুতি তোমার হয়ে যাবে এবং অ্যাডমিশনে গিয়ে যে লং সিলেবাস পড়ার যে প্যারা সেটা নিতে হবে না, কারণ তখন তুমি পুরো বাংলা প্রথম বছর রিভিশন দিতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে এখন টার্গেট হবে কি, লং সিলেবাস। তাহলে এটা হলো বাংলা প্রথম বছর। এরপরে অ্যাডমিশনে বাংলা দ্বিতীয় বছর থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। এখন বাংলা দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কোনো গ্রামাটিক্যাল টপিক না পড়া, কারণ বাংলা দ্বিতীয় বছরের যে গ্রামাটিক্যাল টপিক রয়েছে সেগুলো আর ইংরেজির মতো নয়, এগুলো মুখস্থ রাখতে হয় অনেকগুলো বিষয়। এই ক্ষেত্রে এগুলো এখন পড়লে ভুলে যাবে, এগুলো দরকার আপাতত নেই। তো এই ক্ষেত্রে মূলত তুমি বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ রয়েছে সেগুলো অ্যাডমিশনে দ্রুত শেষ করতে পারবেন, সমস্যা হবে কিন্তু বিরোচনে। এখন তোমার এই যে ফ্রি টাইম, এখানে তুমি টার্গেট রাখবে বিরোচন শেষ করার। বিরোচন বলতে বাংলা দ্বিতীয় পত্রের যে মুখস্থ পাঠ রয়েছে সেই মুখস্থ পাঠগুলো মূলত মুখস্থ পাঠগুলোকে বিরোচন বলে। এখন বিরোচনের জন্য তুমি বাজারে অনেকগুলো বই রয়েছে, তুমি সেখান থেকে এটিএম একটা বই রয়েছে, একটা নাম মুখস্থ, এই বইটি কিনতে পারবে। এটি সবাই এটি পড়া, আমি এটি পড়েছিলাম। এই বইটি কিনবে, এখান থেকে মূলত তুমি বাগধারা, পারিভাষিক শব্দ আর এক কথায় প্রকাশ, এই 3টি টপিক শেষ করার ট্রাই করবে। এখানে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে, তবে এই 3টি টপিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইগুলো থেকে ডাবিতে বলো বা ছবিতে বলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখন তুমি এই টপিক কীভাবে পড়বে, দেখো এটিএম বইতে তোমাকে দেওয়া আছে কিন্তু প্রথমে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে মূলত ভোকাবুলারির মতো বাগধারাগুলো রয়েছে এবং চ্যাপ্টার শেষ করার পর ধরো বাগধারা থেকে তোমার 400+ মনে হয় এমসিকিউ রয়েছে, এরকম প্রতিটা টপিকে 300-400টা কী রয়েছে, এমসিকিউ রয়েছে। এখন তোমার কাজ হবে এই যে চ্যাপ্টার ওয়াইজ যে বাগধারাগুলো যে বাড়ি শব্দগুলো আছে ওগুলো পড়বে না, কী পড়বে, তুমি এমসিকিউগুলো পড়বে।
অর্থাৎ চ্যাপ্টার শেষে প্র্যাকটিসের জন্য যে এমসিকিউগুলো দিয়েছে ওগুলো তুমি শেষ করবে, ওগুলো মুখস্থ করে ফেলবে। মুখস্থ না করতে না পারলে অন্তত একবার সলভ করে যাবে। তাহলে এইভাবে কী হবে, সাধারণত অ্যাডমিশনের জন্য এমসিকিউগুলো পড়লেও কিন্তু এনাফ হয়ে যায়। যারা বেশি পড়তেছে তারা চাইলে বিস্তারিত পড়তে পারো, তবে সেটা অ্যাডমিশনে। এখন তুমি কী করবে, শুধু এগুলো এমসিকিউগুলো শেষ করে ফেলবে, হিউজ একটা পড়া কিন্তু শেষ হয়ে যাবে। এখন ফ্রি টাইমে এগুলো আরামসে পড়তে থাকো, বারবার রিভিশন দিতে থাকো, ঠিক আছে? তাহলে বাংলা দ্বিতীয় পত্রিকাতে এখানে তুমি যে কোনো আরেকটি টপিক অ্যাড করতে পারো, এটা তোমার ইচ্ছা মতো। আমি 3টা টপিক দিয়েছি কারণ এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে তাহলে বাংলা প্রথম আর দ্বিতীয় পত্রের এই টপিকগুলো শেষ করে ফেললো। এখানে লং সিলেবাস আর এখানে বিরোচনে এই টপিকগুলো, আর এর বাইরে পড়ার দরকার নেই। তাহলে এতটুকু গেলে এরপর সব ভোকাবুলারির প্রশ্ন। দেখো ইংরেজি মূলত যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইংলিশে তোমার প্রশ্ন কীরকম আসবে। ইংরেজিতে তোমার প্রশ্ন আসবে হচ্ছে তোমার প্রথমে গ্রামাটিক্যাল যে টপিক রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে। তারপর 2 নম্বর হচ্ছে মেমোরাইজিং টপিক থেকে প্রশ্ন আসবে। এখন এরপরে ছবিতে কিন্তু লিটারেচার থেকেও আসে, সেটা অন্য ব্যাপার। তবে সবচেয়ে কমন যে বিষয়গুলো হচ্ছে গ্রামাটিক্যাল টপিক আর হচ্ছে মুখস্থ পাঠ। এখন দেখো তুমি এই অ্যাডমিশনে তুমি গ্রামাটিক্যাল টপিকগুলো খুব ভালোভাবে শেষ করতে হবে এবং এটা প্রায় সবাই শেষ করে ফেলতে পারে, এটাতে তেমন কারো সমস্যা হয় না। সমস্যা হয় কিন্তু মেমোরাইজিং পার্ট নিয়ে। মেমোরাইজিং পার্টে একটা হিউজ অংশ হচ্ছে কিন্তু ভোকাবুলারি। এই ভোকাবুলারি মূলত মুখস্থ করা অ্যাডমিশনের অল্প টাইমে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তুমি একটা কাজ করবে, ভোকাবুলারির জন্য মূলত তুমি একটা সাইফার ভোকাবুলারি একটা বই নাম রয়েছে, সেটি পড়বে। এখন এটি কীভাবে পড়বে এটা কিন্তু আমার পেজ একটা ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তোমরা একটু যদি স্ক্রল করে নিচে যাও বা ইউটিউব চ্যানেল সার্চ করলেই পাবে। তাহলে এই ক্ষেত্রে এই ভোকাবুলারির জন্য তুমি সাইফার বইটা কিনবে। সেখানে কিন্তু তোমার ভোকাবুলারিগুলো 3 ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, এরপর লেভেল 3। অর্থাৎ লেভেল 1-এ ভোকাবুলারিগুলো একটু সহজ, এরপর এগুলো একটু কঠিন, এভাবে আর কি। এক্ষেত্রে এই 3 লেভেলের মধ্যে তুমি এই এইচএসসি পরীক্ষা স্থগিত যে সময় রয়েছে, তোমার টার্গেট রাখবে যে তুমি লেভেল 1 শেষ করে ফেলবে। লেভেল 1 শেষ করে ফেললে আশা করি তোমার একটা হিউজ পরিমাণ একটা ভোকাবুলারি তোমার শেখা হয়ে যাবে। এটা হলো ইংলিশে। এরপরে লাস্ট বাট নট লিস্ট এটা হলো প্রশ্ন ব্যাংক সলভ করা। এখন প্রশ্ন ব্যাংক কেন সলভ করবে? ধরো তুমি ডিউতে পরীক্ষা দিবে, তুমি অ্যাডমিশন সিজনে পড়া শুরু করেছো, তুমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, সেখানে গতানুগতিক যে পড়াচ্ছ তুমি সেগুলো পড়তে রয়েছো এবং ঠিক আছে অ্যাডমিশনের দিন পরীক্ষা দিয়ে আসো, এরপর যখন রেজাল্ট দিচ্ছে তুমি ঠিক হয়। এটাই হয় ম্যাক্সিমাম। কেন? তুমি যেখানে পরীক্ষা দিবে সেখানে কোন টপিক থেকে রেগুলার প্রশ্ন আসে, কোন টপিক থেকে আসে না, এবং কীভাবে তুমি তোমার স্ট্র্যাটেজি মূলত তৈরি করবে, এগুলো যদি তুমি অবগত না থাকো এগুলো সম্পর্কে, তাহলে তোমার দ্বারা মূলত অ্যাডমিশনে টিকা হবে না। তো এই ক্ষেত্রে মূলত অ্যাডমিশন পিরিয়ডে প্রবেশ করার আগে, অর্থাৎ তোমার অ্যাডমিশন সিজন শুরু হওয়ার আগে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে সেই ইউনিভার্সিটি যেন প্রশ্ন ব্যাংকটা সলভ করার আগে। এখন আমরা অনেকে ভুল করি, মনে করি যে প্রশ্ন ব্যাংক সলভ করা মানে সেখানে যে এমসিগুলো এসে সেগুলো মুখস্থ করা, বিষয়টি তা নয়। আমি কীভাবে প্রশ্ন ব্যাংক সলভ করি এটি নিয়ে একটি ভিডিও দিয়েছি, তোমরা পেজে গেলে দেখবে, ওইটা দেখে নিও, আশা করি ক্লিয়ার ধারণা হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি যে ইউনিভার্সিটি তোমার টার্গেট রয়েছে সেই ইউনিভার্সিটির 5 বছরের প্রশ্ন সলভ করা। ইনিশিয়ালি সবার টার্গেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে, এক্ষেত্রে টার্গেট রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 বছরের প্রশ্ন তুমি সলভ করবে, বুঝে সলভ করবে, মুখস্থ করবে না। এতে হলে তোমার একটা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে। আবার এই পড়াগুলো পড়লে তোমার অ্যাডমিশন সিজনে কীরূপ একটা মূলত চাপ থাকে তা তুমি বুঝতে পারবে, এবং এগুলো যদি তুমি টার্গেট শেষ করতে পারো ইনশাল্লাহ তুমি কিন্তু অ্যাডমিশন উন্নতির চেয়ে থাকবে। তাহলে এখন যদি আমি সবগুলো সামারাইজ করি, তাহলে তোমার টার্গেট এবং এটা হচ্ছে সাবজেক্ট এবং টার্গেট। তাহলে এখন দেখো এখানে তোমার সাবজেক্ট কী এবং তোমার টার্গেট কী, আমি একটা মূলত বক্স আকারে একটা টেবল আকারে তোমার সামনে উপস্থাপন করেছি। এখন বাংলা প্রথম হলো তুমি শর্ট সিলেবাসের বাইরে যে গদ্য রয়েছে সেগুলো শেষ করবে, সেগুলোর জন্য মিনিমাম তুমি 10-12 দিন টাইম দিবে। এরপরে বাংলা দ্বিতীয়র জন্য তুমি এটিএম বই হতে বিরোচনের যে টপিকগুলো সেগুলো এমসিকিউ তুমি মুখস্থ করবে, প্রতিদিন একটি করে টপিক পড়বে। অর্থাৎ আমি আজকে সকালে ঘুম থেকে উঠছি, অর্থাৎ আজকে ধরো শনিবারে তুমি আগে একটা গদ্য বা পদ্য একটা পড়বে, এরপর একটা বিরোচনের টপিক পড়বে, এরপর ইংলিশে এসে সাইপ্রাস ভোকাবুলারি লেভেল 1 শেষ করা। প্রতিদিন তুমি 1 পেজ করে মুখস্থ করবে এবং 1 পেজ করে এক পেজ মুখস্থ করবে, এবং কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করবে, ধরো আমি আজকে শনিবার তো আমি প্রথম ধরো 2016-17 সেশনের প্রশ্ন আমি সলভ করবো। তাহলে এই 4টা বিষয় তুমি প্রতিদিন মূলত শেষ করার ট্রাই করবে। তাহলে এক্ষেত্রে এই টার্গেটগুলো আশা করি তোমাদের ক্লিয়ার, এবং এই টার্গেটগুলো একটি স্ক্রিনশট নিয়ে নাও। এই ক্ষেত্রে প্রতিদিন চেষ্টা করবে এই পড়াগুলো তুমি শেষ করার। আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের কাজে আসবে। ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।